মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এখন আছেন, আমরা দেখেছি মালয়েশিয়া সফর শেষ করে তিনি গেছেন। শ্রমবাজার নিয়ে তখন একটু কথা হয়েছিল। চীনের যে বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা, এবং আমরা জানি 13টি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার যে বিষয়টি, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের জায়গা থেকে এখানে বিনিয়োগ এবং একই সাথে এটার কারিগরি যে বিষয়টি সেখানে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, এবং তারাও আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি পদ্মা ব্যারেজেরও বিষয়েও আলোচনা হয়েছে, যতটুকু বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে। আপনি এক্ষেত্রে কতটা আশাবাদী হতে পারেন? কারণ বড় প্রকল্পগুলোতে আমরা দেখি যে একটা দীর্ঘসূত্রিতার একটা বিষয় এখানে থাকে। আমি প্রথমেই এই সফরটার ঐতিহাসিক গুরুত্ব আছে। প্রথমত আপনি জানেন যে বাংলাদেশ 71 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়। তারপরে বহু দেশ আমাদেরকে দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, কিন্তু চীন স্বীকৃতি দেয়নি। তখন চীনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাবাহিনী আছে ততক্ষণ পর্যন্ত আমরা দেশটিকে স্বাধীন দেশ হিসাবে দেখছি না। কিন্তু 1975 সালে 15ই আগস্ট, যখন এটা 15ই আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই আপনি দেখেন যে 15ই আগস্ট পট পরিবর্তন হলো, ঠিক 31 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এবং এই স্বীকৃতি দেওয়ার পরে যে কূটনৈতিক সম্পর্কটা স্থাপিত হলো, প্রথম সফর করেন বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান হিসাবে আমাদের জিয়াউর রহমান প্রথম সফর করেন এটা। আর ঠিক তারপরে 50 বছর পরে তার সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে চীন সফর করছেন, রাষ্ট্রে সফর করছেন। ইটস এ ভেরি এটা ঐতিহাসিক একটা ব্যাপার, কিন্তু পিতা এবং পুত্র। এবং ওই সময় ঠিক আমাদের কূটনৈতিক সম্পর্ক সূচনা লগ্নে তার পিতা, এবং তিনি 77 সালে সফর করেছিলেন। এরপরে 80 সালে আবার দ্বিতীয়বার সফর করেন, যেটা অ্যাজ প্রেসিডেন্ট। তারপরে তারেক রহমানের সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আর একটা দিক হলো যে সেটা হলো যে আপনি জানেন যে তাইওয়ান ইস্যু এবং ডিপসি পোর্ট এবং আমাদের তিস্তা ব্যারেজ, কতগুলি ব্যাপার নিয়ে বিএনপির সাথে একটা টানাপোড়েন চলছিল। কারণ চীন অনেক দিন ধরে এই ব্যাপারটা নিয়ে বিএনপির কাছ থেকে পরিষ্কার স্ট্যান্ড জানার চেষ্টা করছে, কিন্তু বারবার সেই সিদ্ধান্তগুলি ছিল না। বিশেষ করে তাইওয়ান ইস্যুর জন্য দুই বিএনপির সাথে। এবং এরপরে ম্যাডাম যখন ছিলেন, বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার জন্য, যে কোনো কারণে এটা সেভাবে ঘটে নাই। এই সব প্রেক্ষাপটে এই সফরটা নিঃসন্দেহে বিএনপির জন্য, বিএনপি সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি যে বর্তমান যে পলিটিক্যাল যে অবস্থা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বাংলাদেশ কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে কিন্তু তারা ছিল। কিন্তু অনেক সময় দেখা গেছে যে এটা অন্য অনেক যারা চীনের সাথে ঘনিষ্ঠ আছে তারা যেভাবে স্ট্রেট থাকার চেষ্টা করেছে, আমরা সেভাবে কিছুটা আমাদের মধ্যে দোদুল্যমানতা, অর্থাৎ আমেরিকা ওয়েস্ট কী ভাববে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যে পলিটিক্যাল যে পরিস্থিতি, এবং মাঝখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ অতপর যে অবস্থাটা দাঁড়িয়েছে, এবং এই প্রেক্ষাপটে কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বলছেন যে সমঝোতা স্মারক, আমি মনে করি যে এই সফরের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আমরা সেই প্রসঙ্গে থাকবো, তবে আমাদের সাথে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথেও এই বিষয়ে আলোচনা করতে চাই। হেলেন জেরিন খান, বিএনপির দলীয় সংসদ সদস্য, এবং আছেন ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব এনসিপির। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন। ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে যদি প্রথমে আসে, সেটি হচ্ছে 9 বিলিয়নের উপরে ঋণের সহায়তা আমরা চীন থেকে পাবার আমাদের একটি সম্ভাবনা আছে এবারের চীন সফরের মধ্য দিয়ে হয়তো আমরা পেতে পারি। এবং একই সাথে তিস্তা ব্যারেজ এবং যে মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেখানে চীন আমাদের সহায়তা করতে পারে। রাষ্ট্রপক্ষের দু দেশের আসলে এক ধরনের এই বিষয়ে আলোচনাও হয়েছে, এবং আমরা ধারণা করছি যেহেতু আজকে সমঝোতা সইও হয়েছে, সেখানেও এই বিষয়গুলো উল্লেখ করা আছে। কিন্তু যেটি আসলে জানতে চাই প্রথমত, যে অতীতে বিভিন্ন প্রকল্প দীর্ঘায়িত হওয়ার ফলে ঋণের বোঝা যেমন আমাদের বেড়েছে, একই সাথে
চীনের সাথে যেখানে বৈরী সম্পর্ক রয়েছে ভারতের, সেখানে এই বিষয়টি নিয়ে এর মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যম নানা ধরনের বক্তব্য দিচ্ছে। তারা এক ধরনের নেতিবাচক কথা বলছে যে বাংলাদেশের এ ধরনের সম্পর্ক বা বিনিয়োগের জায়গাটি ঠিক হচ্ছে না। সেখানে আপনার কাছে কি মনে হয় যে ভারতকে আমরা কিভাবে এই জায়গায় একপাশ করে রেখে চীনের সাথে সুসম্পর্কটি সামনের দিনে টেনে নিয়ে যাব? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে। দেখেন, এটা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে আমার দেশের কি কি দরকার। একটা হচ্ছে আমার দেশের এমন কিছু বন্ধু দরকার যেই বন্ধুরা আসলে আমাদেরকে রেসপেক্ট করবে, রেসপেক্টফুলি আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি করবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এমন কিছু বন্ধু দরকার যারা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদেরকে ইকোনমিক্যালি অ্যান্ড অন্যান্য যে সাইটগুলো আছে সেই জায়গাগুলোতে আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডে কখনোই আঘাত হানবে না এবং সেটাকে তারা প্রোটেক্ট করার চেষ্টা করবে। এটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক যে জিস্ট সেটা। তো এখন চীনের যে সফর কিংবা মালয়েশিয়ার যে সফর, সেই সফরটা আসলে গুরুত্বপূর্ণ। দেখেন, যখন মালয়েশিয়া এবং চীনে সফর করার জন্য সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী, তখন ইন্ডিয়া একেবারে উঠে পড়ে লাগলো যে আসলে তাদের খুবই গাত্রদাহ হচ্ছে। এইটা তো আসলে একটা বন্ধুভাবাপন্ন দেশের কথা হতে পারে না। তার মানে ইন্ডিয়া একেবারেই ডেলিবারেটলি বাংলাদেশের রাষ্ট্রের সাথে এক ধরনের শত্রুতা প্রদর্শন করছে এবং সেটা আরো নানাভাবে করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হওয়া একজন খুনিকে তার আশ্রয় দিয়েছে, একাধিক খুনিকে তার আশ্রয় দিয়েছে এবং তারা সেই খুনির লেন্স থেকে এখনো বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করছে। সো যখন আপনার পার্শ্ববর্তী সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী যখন আপনাকে এই ধরনের সবসময় একটা ডিস্টারবেন্সের মধ্যে রাখবে, সবসময় আপনাকে শত্রুতা ভাবাপন্ন করবে এবং তার পলিসিটা কি? তার পলিসিটা কিন্তু রেসপেক্টের ভিত্তিতে না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পলিসি ইন্ডিয়ার পক্ষ থেকে হচ্ছে তুমি আমার সাবঅর্ডিনেট থাকবা এবং আমার বাইরে তুমি আর কারোর সাথে কোনো ধরনের ট্রেড করতে পারবা না যদি আমি তোমাকে সেই অনুমতি না দেই, কিংবা আসলে আমার মতো করে করতে হবে। সেটাতে যখন আপনি উতরাইতে চাইবেন এবং এটার মধ্যে দিয়ে শুধুমাত্র ট্রেড না, শুধুমাত্র বৈদেশিক স্বার্থগুলো না, ইন্ডিয়া এর পাশাপাশি বাংলাদেশের ইন্টারনাল যে ডেমোক্রেসি, ইন্টারনাল যে হিউম্যান রাইটস, ইন্টারনাল যে ইকোনমি, ইন্টারনাল যে বর্ডার, এই সমস্ত সবগুলো ইস্যুতে ইন্ডিয়া হস্তক্ষেপ করে এবং জনগণের বিরুদ্ধে দাঁড়ায়। সেই জায়গায় যখন আপনি ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রকে, আপনার দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আপনি কিভাবে মোকাবেলা করবেন, একটা হচ্ছে আপনি ইন্ডিয়াকে বোঝানোর চেষ্টা করবেন যে প্লিজ তোমরা এই ধরনের শত্রুতা ভাবাপন্ন করো না, আসো তোমাদের সাথে আমরা মিলেমিশে থাকি। আমার মনে হয় যে বাংলাদেশে হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি সরকার, সবাই ইন্ডিয়াকে ফর্মালি ইনফর্মালি এই মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে আমরা কোনো প্রতিবেশী এবং কোনো ধরনের রাষ্ট্রের সাথে শত্রুতা করতে চাই না। কিন্তু আমরা বিপরীতে দেখেছি, তার বিনিময়ে তারা হাসিনাকে আমাদের কাছে হস্তান্তর করে নাই, তার বিনিময়ে আমাদের বিভিন্ন ধরনের খুনিদেরকে তারা আশ্রয় দেওয়া বন্ধ করে নাই, তার বিনিময়ে এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তবায়ন এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া বন্ধ হয় নাই। সো আপনার যখন এই পরিস্থিতি, প্রথম পলিসি যখন কাজ করছে না, তখন আপনার সেকেন্ড অল্টারনেটিভ যাইতে হবে। সেটা হচ্ছে কি, আপনার এই মাঠে, এই আন্তর্জাতিক খেলাতে এক্সিস্ট করার জন্য আপনাকে আরো মাল্টিপল ফ্রেন্ড লাগবে। আমার মনে হয় আমাদের বিএনপির সাথে অনেক বিরোধ থাকতে পারে, আমরা বিএনপি অনেক সমালোচনা করতে পারি, কিন্তু বিএনপি বর্তমানে চায়না, মালয়েশিয়া এবং আমেরিকা, অর্থাৎ এক্সেপ্ট ইন্ডিয়ার বাইরে যেই ধরনের যারা ডেলিভারেটলি ডিক্লেয়ার করেছে তারা বাংলাদেশের সাথে শত্রুতা করবে, তাদের বাইরে যারাই বাংলাদেশের বন্ধু হতে চাচ্ছে বিভিন্ন ক্যাপাসিটিতে, চায়নার সাথে আমেরিকার বিভিন্ন ধরনের বৈরিয়ৎপূর্ণ আছে, কিন্তু আমেরিকার সাথে একভাবে ডিল করা হচ্ছে, চায়নার সাথে একভাবে ডিল করা হচ্ছে, এই যে মালয়েশিয়ার সাথে একভাবে ডিল করা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের জন্য প্রয়োজন আছে। এখন এইটার জায়গা থেকে আমার যেটা শঙ্কার জায়গা, সেটা হচ্ছে আমি এতটুকু পর্যন্ত খুব পজিটিভলি দেখি। মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বহরকে যেভাবে তারা গ্রহণ করেছে, এটাকে আমি পজিটিভলি দেখি। চীনের সাথে যে ধরনের চুক্তিগুলো হচ্ছে, সেখানে বাংলাদেশ বিরোধী কোনো চুক্তি না হলে সেটাকে পজিটিভলি দেখি। সমস্যাটা হচ্ছে যে এর মধ্য দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করতে পারে, দলের ইন্টারনালি, সরকার দলের ভিতরে, বিরোধী দলগুলোর ভিতরে স্যাবোটাজ তৈরি করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো সরকার কিভাবে মোকাবেলা করে, আমরা সেই প্রশ্নটি রাখতে চাই হেলেন জেরিনের কাছে যে এই টানাপোড়েনটি, কারণ আমরা এরই মধ্যে যেহেতু দেখছি যে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের একটা প্রচেষ্টা করা হচ্ছে। তারা মুখে যদিও বলেছে যে তারা বন্ধুর মতো আমাদের সাথে থাকতে চায়, কিন্তু তারপরেও তাদের আচরণ তা বলছে না। সেই জায়গায় যখন ভারতকে বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম সফরই হয় চীনের সাথে, মালয়েশিয়া সহ, তখন সেই জিনিসটি কিভাবে, এই টানাপোড়েনটি সামনের দিনগুলোতে থাকবে কি থাকবে না, বা কিভাবে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে ফয়সলা হবে, সরকারের পরিকল্পনা কি, জানবো হেলেন জেরিনের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা এসছেন এবং দর্শক শ্রোতাদেরকে। দেখেন, আজকে তো আমরা জানি যে
গোটা বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষী কিংবা বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করছে, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নিয়ে যাদের মানে চিন্তা ভাবনা আছে, তারা প্রত্যেকেই আজকে আমার মনে হয় যে তাকিয়ে আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের যে সফর গেলেন, এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছেন। তবে আমি একটু পেছনে যেতে চাই। বিএনপি হলো এমন একটি দল, এবং বিএনপির ম্যানিফেস্টোতে তো আপনারা জানেনই, যেটা দেওয়া হয়েছে, আমাদের মূল যে স্লোগান ছিল সেটা হলো সবার আগে বাংলাদেশ। আমি মনে করি যে এটা যে শুধুমাত্র আমাদের এবারের স্লোগান তা না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেখানেও কিন্তু একই স্লোগান যে সবার আগে বাংলাদেশ, সেইটাকেই ধারণ করেছে বর্তমান প্রধানমন্ত্রী। এবং আমরা তো এবারই প্রথম ক্ষমতায় আসি নাই, আমরা আরো বেশ কয়েকবার ক্ষমতায় এসেছি জনগণের ম্যান্ডেট নিয়ে। সেখানে কিন্তু আমরা এই জাতিকে মানে প্রমাণ করেছি যে বিএনপি আসলে মানে বিশেষ করে দেশের প্রশ্নে কখনো কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করে না, আপোষ করে না, এবং দেশ সবার আগে। সেই জায়গায় আমরা যখন যাকে দরকার, এবং আমাদের তো পররাষ্ট্র নীতি যে স্লোগানটা আছে সেটাও তো এই যে সবার সাথে বন্ধুত্ব, কেউ মানে কাউকে প্রভুত্ব স্বীকার করা, এই ধরনের কোনো কিছু বিএনপি বিশ্বাস করে না। কিন্তু আমরা এটাও আবার পাশাপাশি দেখেছি যে আমাদের বিপক্ষে যে দলটি ছিল, কিংবা 17 বছর যে ফ্যাসিস্ট অগণতান্ত্রিক যে সরকারটি ছিল, তারা তো আমাদের পার্শ্ববর্তী যে দেশ, তাদের সহায়তায় কিন্তু তারা ক্ষমতায় ছিল। সেই কারণে হয়েছে কি, আরেকটা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, আমার মনে হয় তাদেরও নীতি এখন পরিবর্তন করার সময় এসেছে বিদায় কিন্তু আজকে আবার কিন্তু একটা নতুন জিনিস দেখলাম যে আমাদের যে ভিসা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এটাও আসলে অনেকে বলছেন যে যখন চীনের সাথে সম্পর্কের জায়গাটি তৈরি হচ্ছে তখন এক ধরনের ভারতের এটি প্রস্তাবের মতো আর কি, যে তারা ট্যুরিস্ট ভিসাটি ওপেন করে দিল যাতে হচ্ছে এখানকার মানুষ অন্যদিকে তাদের মনোযোগ দেয়।